নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 12-এর রে অ্যান্ড মার্টিন 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 19 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি মডেল কোশ্চেন পেপার 19। স্যার সুমন দত্ত। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার সুমন দত্ত মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। পেজ নাম্বার 373। প্রথম আছে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন্স, এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে। একের দাগ, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস choosing the correct option from the alternatives provided. 1 into 12 equal to 12. বন্ধুরা, প্রোজ, পোয়েট্রি, ড্রামা এই তিনটে সেকশন থেকে চারটে করে মোট 12টা অল্টারনেটিভ কোশ্চেন এখানে দেওয়া আছে। 12টাই করতে হবে, 1 নাম্বার করে 12 নম্বর। প্রথম প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অস্ট্রিয়ার ইজ ভেরি সিম্পল। অস্ট্রিয়ার শব্দের অর্থ খুব সহজ। Option B is the right answer. Question 2, people who came to the jar with answers were intelligent. যে সমস্ত লোকেরা উত্তর দিতে জারের কাছে এসেছিল তারা ছিল খুব বুদ্ধিমান। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, মিসেস জোনস মেট রোজার অন দ্য স্ট্রিট। মিসেস জোনস রোজারের সাথে দেখা করেছিলেন রাস্তায়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, in the eye's habit, the October sun has been described as delicious. অক্টোবরের সূর্যকে বর্ণনা করা হয়েছে মিষ্টি রূপে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে পোয়েট্রি থেকে কোশ্চেনগুলো আছে। প্রথম আছে 5-এর দাগ, দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার রিপ্রেজেন্টস হোপ। ঘাসফড়িংয়ের কণ্ঠ প্রতিনিধিত্ব করে আশা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, র্যাবোস ইউজ অফ দ্য ওয়ার্ড অ্যাজলিফ ইজ আইরনিক্যাল। র্যাবোস অ্যাজলিফ শব্দটি বিদ্রুপাত্মক হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 7, হোয়াট ইজ দ্য কন্ট্রোলিং ইন দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি। অপশন বি ইজ দ্য রাইট আনসার, ইটার্নাল সামার। কবিতায় নিয়ন্ত্রক অনন্ত গ্রীষ্ম। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 8, ultimately the tree becomes brown, hard, twisted and withered. অবশেষে গাছ হয় বাদামি, শক্ত, পেঁচানো এবং শুকিয়ে যাওয়া। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে ড্রামা থেকে কোশ্চেনগুলো। ফার্স্ট নাম্বার 9, দ্য ফুল নেম অফ চুভুকভ ইজ স্টিফান স্টেফানোভিচ। চুভুকভের পুরো নাম হলো স্টেফান স্টেফানোভিচ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 10, নাতালিয়া অ্যাপিয়ার্স বিফোর লোমভ ইন অ্যাপ্রন অ্যান্ড নেগলিজি। নাতালিয়া লোমবের সামনে উপস্থিত ছিল ঢিলে ঢালা পোশাক পরে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 11, হোয়াই টক রট দ্য স্পিকার হিয়ার ইজ নাতালিয়া। এখানে বক্তা নাতালিয়া। কোশ্চেন 12, হু ওয়াজ হাম ব্যাকড চুভুকভস মাদার। চুভুকভের মা কুঁজ ব্যাগ বিশিষ্ট। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে শর্ট আনসার টাইপ কোশ্চেন্স। 2-এর দাগ, আনসার এনি 4 কোয়েশ্চেন্স ফ্রম প্রোজ অ্যান্ড 4 কোয়েশ্চেন্স ফ্রম পোয়েট্রি অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইচ ইন এ কমপ্লিট সেন্টেন্স 1 into 8 equal to 8. বন্ধুরা, এখানে এসে কি কোশ্চেন আছে? প্রোজ এবং পোয়েট্রি থেকে মোট 4টে করে 8টা কোশ্চেন করতে হবে, 1 নাম্বার করে 8 নাম্বার। কিন্তু প্রোজ এবং পোয়েট্রি থেকে 8টা করে মোট 16টা কোশ্চেন দেওয়া আছে, এক্সট্রা ডবল কোশ্চেন দেওয়া আছে। শুরু করছি প্রথম প্রোজ থেকে কোশ্চেনগুলো। ফার্স্ট নাম্বার 1, then I had better not to get too familiar. Who made this remark and about whom? কে এবং কার সম্পর্কে এই মন্তব্য করেছে? In Ruskin Bond's The Eyes Habit, the narrator made this remark about the girl. কথক মেয়েটি সম্পর্কে এই মন্তব্য করেছেন। নাম্বার 2, why did the woman call the boy liar? মহিলাটি কেন ছেলেটিকে মিথ্যাবাদী বলল? In Langston Hughes' Thank You Madam, Mrs. Jones called the boy a liar because
হি সেড দ্যাট হি হ্যাড নট এইমড টু স্ন্যাচড হার পার্স। মিসেস জন ছেলেটিকে মিথ্যাবাদী বলেছেন কারণ সে বলেছিল যে তার পার্স ছিনে নেওয়ার উদ্দেশ্য তার ছিল না। নাম্বার 3, হোয়ার ডিড দ্য বিয়ার্ডেড ম্যান অ্যাম্বুস? দাড়িওয়ালা লোকটি কোথায় লুকিয়েছিল? ইন লিও টলস্টয়েস দ্য 3 কোয়েশ্চেন্স, দ্য বিয়ার্ডেড ম্যান অ্যাম্বুসড ইন দ্য ফরেস্ট। সে জঙ্গলের মধ্যে লুকিয়েছিল। নাম্বার 4, হু ওয়ার কালামস প্যারেন্টস? কালামের বাবা মা কারা ছিলেন? ইন এপিজে আব্দুল কালাম স্ট্রং রুটস, কালামস প্যারেন্টস ওয়ার জয়নুল আবদিন অ্যান্ড আসিয়াম্মা। কালামের মা বাবা ছিলেন জয়নুল আবদিন এবং আসিয়াম্মা। কোশ্চেন 5, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ওয়াজ এ সেফ রিমার্ক? বর্ণনাকারীর মতে নিরাপদ মন্তব্য কী ছিল? ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য সেফ রিমার্ক ওয়াজ অ্যাবাউট দ্য গার্লস ইন্টারেস্টিং ফেস। বর্ণনাকারীর মতে নিরাপদ মন্তব্যটি ছিল মেয়েটির আকর্ষণীয় মুখ সম্পর্কে। কোশ্চেন 6, হোয়াই ডিড দ্য জার ক্রাউচ ডাউন ফর স্লিপিং? জার কেন ঘুমানোর জন্য সেখানেই বসে পড়েছিলেন জড়সড় হয়ে? ইন লিও টলস্টয় দ্য 3 কোয়েশ্চেন্স, দ্য জার ওয়াজ সো টায়ার্ড with his work and with the work he had done that he crouched down on the threshold. যার সারাদিন হাঁটাহাঁটি এবং সারাদিন কাজের ফলে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তিনি চৌকাঠে দিয়ে শুয়ে পড়েছিলেন। কোশ্চেন 7, হোয়াট ইজ এ ডেবেড? ডেবেড কি? ইন ল্যাংস্টন হিউজ থ্যাংক ইউ ম্যাডাম, আর ডেবেড ইজ বেড ফর কমন ইউজ। ডেবেড হলো সাধারণ ব্যবহারের জন্য বিছানা। কোশ্চেন 8, হাউ মেনি কোকোনাটস ডিড কালামস ফাদার ব্রিং ফ্রম দ্য গ্রোভ? কালামের বাবা বাগান থেকে কয়টি নারকেল এনেছিলেন? ইন এপিজে আব্দুল কালামস স্ট্রং রুটস, কালামস ফাদার ব্রট অ্যাবাউট এ ডজন কোকোনাটস ফ্রম দ্য গ্রোভ। কালামের বাবা গ্রোভ থেকে প্রায় 1 ডজন নারকেল এনেছিলেন। এরপরেই পোয়েট্রি থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট, নাম্বার 9, হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টল উইথাউট গাইল? ভদ্র ছলনা ছাড়া বলে কি বর্ণনা করা হয়েছে? ইন আর্থার র্যাবোজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, দ্য ইনোসেন্ট স্মাইল অফ দ্য ইয়াং সোলজার ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টল উইথাউট গাইল। তরুণ সৈনিকের নিষ্পাপ হাসিকে কোমল ছলনা ছাড়াই হিসাবে বর্ণনা করা হয়েছে। নাম্বার 10, হাউ ইজ দ্য ট্রি সিজেন্ট ইনটু উড? কীভাবে একটি গাছ কাঠে পরিণত হয়? এই আনসারটা ইন্টারনেট থেকে লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ইন গিভ প্যাটেলস অন কিলিং আ ট্রি ইন ন্যাচারাল ড্রাইং হুইচ ইজ দ্য ট্র্যাডিশনাল ফর্ম অফ সিজনিং উড অর টিম্বার। উড ইজ কেপ্ট ইন দ্য ওপেন এয়ার সো দ্যাট অল দ্য ময়েশ্চার প্রেজেন্ট ইন দ্য ফ্রেশলি ফেলড ট্রি এভাপোরেটস অ্যান্ড দাস দ্য উড গেটস সিজেন্ড। প্রাকৃতিক শুকানোর ক্ষেত্রে যা মশলাদার কাঠ বা কাঠের ঐতিহ্যবাহী রূপ, কাঠকে খোলা বাতাসে রাখা হয় যাতে সদ্য কাটা গাছে উপস্থিত সমস্ত আর্দ্রতা বাষ্পীভূত হয় এবং এভাবে কাঠ পাওয়া যায়। নাম্বার 11, হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ সামার? গ্রীষ্মকাল কত দিনের? ইন উইলিয়াম শেক্সপিয়ার্স শ্যাল আই কম্পেয়ার দি, সামার হ্যাজ এ শর্ট ডিউরেশন ফর নেচার চেঞ্জেস হার লুক কনস্ট্যান্টলি। গ্রীষ্মের একটি স্বল্প সময়কাল প্রকৃতির চেহারা প্রতিনিয়ত পরিবর্তন করে, তাই জন্য। নেক্সট, নাম্বার 12, হোয়াট ডু ইউ মিন বাই দ্য নিউ মুন? নতুন মৌন বলতে কী বোঝো? এটাও ইন্টারনেট থেকে লিখেছি। ইন জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ, নিউ মুন মিড ইজ এ ফ্রেজ ইউজ টু ডেপিক্ট ফ্রেশলি কাট গ্রাস অর হে। ইট ইজ অফেন ইউজড বাই রাইটার্স টু এক্সপ্রেস দ্য ফ্রেশনেস। ওকে, মানে দেখে নাও। নিউ মাউন মেড একটি বাক্যাংশ যা সদ্য কাটা ঘাস বা খড়কে চিত্রিত করতে ব্যবহৃত হয়। এটি প্রায়শই লেখকদের দ্বারা সতেজতা প্রকাশ করতে ব্যবহৃত হয়। নাম্বার 13, হাউ ডাজ দ্য স্কিন অফ দ্য সোলজার অ্যাপিয়ার? সৈনিকের চামড়া কিভাবে প্রদর্শিত হয়? ইন আর্থার র্যাবোজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, দ্য স্কিন অফ দ্য সোলজার অ্যাপিয়ার্স পেল, সৈনিকের ত্বক ফ্যাকাশে দেখায়। নাম্বার 14, হুইচ সিজন ডাজ দ্য গ্রাস হপার সেলিব্রেট? ঘাসফড়িং কোন ঋতু উদযাপন করে? ইন জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য গ্রাস হপার সেলিব্রেটস সামার, ঘাসফড়িং গ্রীষ্ম উদযাপন করে।
Question 15. And out of its leprous hide sprouting leaves, what does irony lie in it? এই লাইনটার মধ্যে আইরনি কোথায় আছে এটাও আমি দেখে দেখে লিখেছি ইন্টারনেট থেকে। In give petals on killing a tree, the expression is ironical. Leprosy usually eats away the body and hampers normal growth, but here the leprous hide is a source of growth. It bears the leaves that produce food. It is not a symbol of decay but of growing life. This kind of image certainly makes the poem a modern one. অভিব্যক্তিটি বিদ্রুপাত্মক। কুষ্ঠ সাধারণত শরীরকে খেয়ে ফেলে এবং স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে, কিন্তু এখানে কুষ্ঠের আড়াল বৃদ্ধির উৎস। এটি পাতা বহন করে যা খাদ্য উৎপাদন করে। এটি ক্ষয়ের প্রতীক নয়, বরং ক্রমবর্ধমানতার প্রতীক, ক্রমবর্ধমান জীবনের প্রতীক। এই ধরনের চিত্র অবশ্যই কবিতাটিকে আধুনিক করে তোলে। নেক্সট অ্যান্ড লাস্ট 16. So long lives this, and this gives life to thee. Who is the speaker? এটি দীর্ঘজীবী হয় এবং এটি তোমাকে জীবন দেয়। বক্তাকে। In William Shakespeare shall I compare thee? The poet William Shakespeare is the poet, is the speaker. William Shakespeare বক্তা। বন্ধুরা এরপরে আছে গ্রামার, 4 দাগের এ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 6 = 6। 6টা গ্রামার আছে, 1 নাম্বার করে 6 নম্বর। নাম্বার 1, উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড দ্য গার্ল। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছেন, মানে হলো আমরা শীঘ্রই আপনার স্টেশনে আসব। আমি মেয়েটিকে বললাম, আনসার হবে আই সেড দ্যাট উই উড সুন বি অ্যাট হার স্টেশন। আমি বলেছিলাম যে আমরা শীঘ্রই তার স্টেশনে থাকব। নাম্বার 2, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম। ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে, মানে হলো তারা তাদের সাহায্য করার জন্য কাউকে খোঁজে। আনসার হবে সামওয়ান ইজ লুকড ফর বাই দেম টু বি হেল্পড। কাউকে সাহায্য করার জন্য তাদের দ্বারা সন্ধান করা হয়। নাম্বার 3, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিচ্ছে, মানে হলো খুব কম মেয়েই তোষামত প্রতিরোধ করতে পারে। আনসার হবে দেয়ার আর ফিউ গার্লস হু ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। খুব কম মেয়েই আছে যারা তোষামত প্রতিরোধ করতে পারে। নাম্বার 4, আ স্মল গ্রিন ভ্যালি হোয়ার আ স্লো স্ট্রিম ফ্লোজ। স্প্লিট ইন্টু 2 কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে দিয়েছে, মানে হলো একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটি ধীর স্রোত প্রবাহিত হয়। আনসার হবে ইট ইজ এ স্মল গ্রিন ভ্যালি, আ স্লো স্ট্রিম ফ্লোজ দেয়ার। এটি একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে ধীর স্রোত বয়ে যাচ্ছে। নাম্বার 5, হ্যাভ ইউ মিজার্ড ইট। এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, এখানে মিজারের তলায় আন্ডারলাইন করা আছে এবং লিখতে দিচ্ছে নাউন ফর্মে করতে দিচ্ছে, মানে হলো আপনি কি এটা পরিমাপ করেছেন। আনসার হবে হ্যাভ ইউ গট দ্য মেজারমেন্ট। আপনি কি পরিমাপ পেয়েছেন। লাস্ট নাম্বার 6, ইউ আর আ ভেরি গ্ল্যান্ড ইয়াং ম্যান। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, চেঞ্জ করে দিয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্সে, মানে হলো আপনি একজন অত্যন্ত সাহসী যুবক। আনসার হবে হোয়াট এ গ্যালান্ট ইয়াং ম্যান ইউ আর। কি সাহসী যুবক আপনি। এর দাগ, fill in the blanks with appropriate articles and or prepositions. half into 6 = 3. বন্ধুরা আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 6টা আছে, হাফ করে 3 নাম্বার। পড়ছি, দেখে নাও। দেন রজার, তাহলে রোজার, ইউ গো টু দ্যাট সিঙ্ক। তুমি ওই সিঙ্ক মানে কি জানো তো, ওটা কি, সিঙ্ক মানে হাত মুখ ধোয়ার জায়গা, ওটা কি বলে জানো তো, ভুলে যাচ্ছে আমি, একদম মনে আসছে না। বেসিন, হ্যাঁ বেসিন। তুমি ওই বেসিনে যাও অ্যান্ড ওয়াশ ইউর ফেস, এবং তোমার মুখটা ধুয়ে নাও। সেড দ্য ওম্যান, সেই মহিলা বলল। হোয়ার আপন সি টার্ন হিম লুজ, এবং সে তাকে ওখানে ছেড়ে দিল। অ্যাট লাস্ট, অবশেষে। রজার লুকড অ্যাট দ্য ডোর, সে দরজার দিকে তাকালো। লুকড অ্যাট দ্য ওম্যান, মহিলার দিকে তাকালো। লুকড অ্যাট দ্য ডোর, আবার দরজার দিকে তাকাচ্ছে। অ্যান্ড ওয়েন্ট টু দ্য সিঙ্ক, আর বেসিনে গেল। এবারে সেন্টেন্স কারেকশন একটি আছে, 1 নাম্বার। বলা আছে নো আই আনসার্ড কোয়াইট কনফিউজিং নয়, কোয়াইট কনফিডেন্টলি। আমি বেশ আত্মবিশ্বাসের সহিত উত্তর দিলাম। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসিন দিয়ে আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে সাথে পড়তে শুরু করো। বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা দেখে নাও, মানেটা ভালো করে শুনে নাও। স্টিফেন হকিং হু ডাইড
who has died aged 76, was Britain's most famous modern day scientist, a genius who dedicated his life to unlocking the secrets of the universe. স্টিফেন হকিং, যিনি 76 বছর বয়সে মারা যান, তিনি ছিলেন ব্রিটেনের সবচেয়ে বিখ্যাত আধুনিক যুগের বিজ্ঞানী, একজন প্রতিভা যিনি মহাবিশ্বের রহস্য উন্মোচনের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। বর্ন অন জানুয়ারি 8, 1942, 1942 সালে 8ই জানুয়ারি তার জন্ম। 300 years to the day after the death of the father of modern science, গ্যালিলিও গ্যালিলি। আধুনিক বিজ্ঞানের জনক গ্যালিলিও গ্যালিলির মৃত্যুর 300 বছর পরে তার জন্ম। হি বিলিভড সায়েন্স ওয়াজ হিজ ডেস্টিনি, তিনি বিশ্বাস করতেন বিজ্ঞান তার নিয়তি। বাট ফেট অলসো ডেল্ট হকিং আ ক্রুয়েল হ্যান্ড, কিন্তু ভাগ্য হকিংকেও নিষ্ঠুর হাতে মোকাবিলা করেছিল। মোস্ট অফ হিজ লাইফ ওয়াজ স্পেন্ট ইন হুইল চেয়ার ক্রিপেলড বাই অ্যামিট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস, ALS, a form of motor neuron disease that attacks the nervous controlling voluntary movement. তার জীবনে বেশিরভাগ সময়টাই তিনি অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস দ্বারা পঙ্গু হয়ে একটি হুইল চেয়ারে কাটিয়েছেন, যা এটি এক ধরনের মোটর নিউরন রোগ যা স্নায়বিক নিয়ন্ত্রণকারী স্বেচ্ছাসেবী আন্দোলনকে আক্রমণ করে। রিমার্কেবলি হকিং ডিফাইড প্রেডিকশনস হি উড অনলি লিভ ফর এ ফিউ ইয়ার্স। উল্লেখযোগ্যভাবে হকিং ভবিষ্যৎবাণী অস্বীকার করেছিলেন যে তিনি কেবল কয়েক বছর বেঁচে থাকবেন। ওভারকামিং ইটস ডেবিলিটেটিং ইফেক্টস অন হিজ মোবিলিটি অ্যান্ড স্পিচ দ্যাট লেফট হিম প্যারালাইজড অ্যান্ড এবেল টু কমিউনিকেট অনলি ভায়া আ কম্পিউটার স্পিচ সিনথেসাইজার। তার গতিশীলতা এবং বক্তৃতার উপর এর দুর্বল প্রভাবগুলি কাটিয়ে উঠতে যা তাকে পক্ষাগ্রস্ত করে রেখেছিল এবং শুধুমাত্র একটি কম্পিউটার স্পিচ সিনথেসাইজারের মাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল। I am quite often asked, how do you feel about having ALS? He once wrote. ওনাকে প্রায় জিজ্ঞাসা করা হয় যে আপনি ALS নিয়ে ভুগছেন, তো আপনার অনুভূতিটা কেমন? এটা তিনি একবার লিখেছিলেন। দ্য আনসার ইজ নট আ লট, উত্তরটা ছিল অনেক কিছু নয়। আই ট্রাই টু লিড অ্যাজ নর্মাল এ লাইফ অ্যাজ পসিবল অ্যান্ড নট থিঙ্ক অ্যাবাউট মাই কন্ডিশন অর রিগ্রেট দ্য থিংস ইট প্রিভেন্টস মি ফ্রম ডুইং, হুইচ আর নট দ্যাট মেনি। আমি যতটা সম্ভব স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করি এবং আমার অবস্থা সম্পর্কে চিন্তা করি না বা অনুশোচনা করি না যে এটি আমাকে করতে বাধা দেয়, যা অনেকগুলি নয়। স্টিফেন উইলিয়াম হকিং দো ওয়াজ ফার ফ্রম নর্মাল। স্টিফেন উইলিয়াম হকিং যদিও স্বাভাবিক থেকে অনেক দূরে ছিলেন। ইনসাইড দ্য সেল অফ হিজ ইনক্রিজিংলি ইউজলেস বডি ওয়াজ এ রেজার শার্প মাইন্ড, ফ্যাসিনেটেড বাই দ্য নেচার অফ দ্য ইউনিভার্স, হাউ ইট ওয়াজ ফর্মড অ্যান্ড হাউ ইট মাইট এন্ড। তার ক্রমবর্ধমান অকেজ শরীরের খোলার ভিতরে ছিল একটি ক্ষুর-তীক্ষ্ণ মন। মহাবিশ্বের প্রকৃতি কীভাবে এটি গঠিত হয়েছিল এবং কীভাবে এটি শেষ হতে পারে তাতে তিনি মুগ্ধ হয়েছিল। মাচ অফ দ্যাট ওয়ার্ক সেন্টার্ড অন ব্রিঙ্গিং টুগেদার রিলেটিভিটি, দ্য নেচার অফ স্পেস অ্যান্ড টাইম, দ্য কোয়ান্টাম থিওরি, হাউ দ্য স্মলেস্ট পার্টিকলস ইন দ্য ইউনিভার্স বিহেভ, টু এক্সপ্লেন দ্য ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স অ্যান্ড হাউ ইট ইজ গভর্নড। সেই কাজের বেশিরভাগটাই ছিল আপেক্ষিকতা, স্থান এবং সময়ের প্রকৃতি এবং কোয়ান্টাম তত্ত্ব, মহাবিশ্বের ক্ষুদ্রতম কণাগুলি কীভাবে আচরণ করে, মহাবিশ্বের সৃষ্টি এবং এটি কীভাবে পরিচালিত হয় তা ব্যাখ্যা করার ওপর কেন্দ্রীভূত ছিল। In 1974, he became one of the youngest fellows of Britain's most prestigious scientific body, the Royal Society, at the age of 32. 1974 সালে তিনি 32 বছর বয়সে ব্রিটেনের সবচেয়ে মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক সংস্থা রয়্যাল সোসাইটির সর্বকনিষ্ঠ ফেলোদের একজন হয়ে ওঠেন। In 1979, he was appointed Lucasian Professor of Mathematics at Cambridge University, where he had moved from Oxford University to study theoretical astronomy and cosmology. 1979 সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের লুকেশন অধ্যাপক নিযুক্ত হন, যেখানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাত্ত্বিক জ্যোতির্বিদ্যা এবং সৃষ্টিতত্ত্ব অধ্যয়নের জন্য চলে গিয়েছিলেন।
A previous holder of the prestigious post was the 17th century British scientist Isaac Newton. মর্যাদাপূর্ণ পদের পূর্ববর্তী ধারক ছিলেন 17 শতকের ব্রিটিশ বিজ্ঞানী স্যার আইজাক নিউটন। হকিং eventually put Newton's gravitational theories to the test in 2007 when aged 65. He went on a weightless flight in the United States as a prelude to a hoped for suborbital space flight. হকিং অবশেষে 2007 সালে নিউটনের মহাকর্ষীয় তত্ত্বকে পরীক্ষায় ফেলেন যখন তার 65 বছর বয়স। তিনি একটি প্রত্যাশিত সাব অরবিটাল স্পেস ফ্লাইটের ভূমিকা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ওজনহীন ফ্লাইটে গিয়েছিলেন। ক্যারেক্টারিস্টিক্যালি হি ডিড নট সি দ্য ট্রিপ অ্যাজ এ মিয়ার বার্থডে প্রেজেন্ট। বৈশিষ্ট্যগতভাবে তিনি এই সফরটিকে নিছক জন্মদিনের উপহার বলে মেনে নেননি বা তিনি এটা গ্রহণ করতে পারেননি। ইনস্টেড হি সেড he wanted to show that disability was no bar to an achievement and to encourage interest in space. Where he believed mankind's destiny lay, I think the human race has no future if it doesn't go into space, he said. তিনি বলেছিলেন যে তিনি দেখাতে চেয়েছিলেন যে অক্ষমতা একটি অর্জনের জন্য কোনো বাধা নয় এবং মহাকাশে আগ্রহকে উৎসাহিত করতে যেখানে তিনি বিশ্বাস করেছিলেন যে মানব জাতির ভাগ্য রয়েছে। আমি মনে করি তিনি মনে করেন মানব জাতির কোনো ভবিষ্যৎ নেই যদি মানব জাতি মহাকাশে না যায়, এটা তিনি বলেছিলেন। মোর রিসেন্টলি হি সেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI could contribute to the eradication of disease and poverty while warning of its potential dangers. অতি সম্প্রতি তিনি বলেছিলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা AI রোগ ও দারিদ্র দূরীকরণে অবদান রাখতে পারে। এর সম্ভাব্য যে বিপদ, সে বিপদ সম্পর্কেও তিনি সতর্ক করে গেছেন। ইন শর্ট, সাকসেস ইন ক্রিয়েটিং AI কুড বি দ্য বিগেস্ট ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার সিভিলাইজেশন। সংক্ষেপে বলতে গেলে AI তৈরির সাফল্য আমাদের সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা হতে পারে। এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস 1 into 4 = 4। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় T লিখতে হবে, আর যদি ফলস হয় F লিখতে হবে। কোশ্চেনের 4টে 1 নাম্বার করে 4 নাম্বার। নাম্বার 1, হকিং ওয়াজ বর্ন 300 ইয়ার্স বিফোর দ্য ডেথ অফ গ্যালিলিও। গ্যালিলিওর মৃত্যুর 300 বছর আগে হকিংয়ের জন্ম হয়েছিল, এটা ফলস হবে, আর লিখতে হবে F। কোশ্চেন 2, দো হিজ বডি ওয়াজ ইউজলেস হি হ্যাড এ শার্প মাইন্ড। যদিও তার শরীর অকেজো ছিল, তার তীক্ষ্ণ মন ছিল। হ্যাঁ, এটা ট্রু হবে, আর লিখতে হবে T। তীক্ষ্ণ মন কিন্তু নয়, তীক্ষ্ণ বুদ্ধি ছিল। বুদ্ধি আর মন কি একই? যদি এটা বুদ্ধি মন আলাদা হয় তাহলে কিন্তু ফলস হবে, কিন্তু তোমরা এটা বলবে আমাকে ফলস হবে না ট্রু হবে। ওকে, নেক্সট নাম্বার 3, নিউটন ওয়াজ দ্য লুকেজিয়ান প্রফেসর অফ ম্যাথামেটিক্স অ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটি ইন 17th century। নিউটন 17 শতকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের লুকেশন অধ্যাপক ছিলেন, এটা ট্রু হবে, আর লিখতে হবে T। কোশ্চেন 4, স্টিফেন হকিং বিকেম ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট ফেলোজ অফ ব্রিটেনস মোস্ট প্রেস্টিজিয়াস সায়েন্টিস্ট বডি দ্য রয়্যাল সোসাইটি অ্যাট দ্য এজ অফ 32। স্টিফেন হকিং 32 বছর বয়সে ব্রিটেনের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিজ্ঞানী সংস্থা রয়্যাল সোসাইটির সর্বকনিষ্ঠ ফেলোদের একজন হয়েছিলেন, এটা ট্রু হবে, আর লিখতে হবে T। বন্ধুরা, এরপরে আছে বি এর দাগ, আনসার ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন অ্যাবাউট 30 words 2 into 3 = 6। বন্ধুরা, এখানে 3টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, এবং প্রত্যেকটি কোশ্চেনের আনসার কিন্তু 30 শব্দে লিখতে হবে। শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, নেম দ্য ডিজিজ হকিং ওয়াজ অ্যাটাকড বাই। ডিফাইন দ্য নেচার অফ দ্য ডিজিজ অ্যান্ড হাউ ইট অ্যাফেক্টেড হকিং। হকিং যে রোগে আক্রান্ত হয়েছিল তার নাম বলো, রোগের প্রকৃতি সংজ্ঞায়িত করো, এবং এটি হকিংকে কিভাবে প্রভাবিত করেছিল। আনসার দেখে নাও। মোস্ট অফ হিজ লাইফ ওয়াজ স্পেন্ট ইন এ হুইল চেয়ার ক্রিপেলড বাই অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস ALS, a form of motor neuron disease that attacks the nervous controlling voluntary movement। তার জীবনের বেশিরভাগ সময় অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস দ্বারা পঙ্গু হয়ে একটি হুইল চেয়ার কাটানো হয়েছিল। এটি একটি মোটর নিউরন রোগ যা স্নায়বিক নিয়ন্ত্রণকারী স্বেচ্ছাসেবী আন্দোলনকে ওই পেশিগুলিকে আক্রমণ করে।
নাম্বার 2, হোয়াট অ্যান এক্সট্রাঅর্ডিনারি ইভেন্ট হ্যাপেন্ড ইন 2007? 2007 সালে কি অসাধারণ ঘটনা ঘটেছিল? হকিং ইভেন্চুয়ালি পুট নিউটনস গ্র্যাভিটেশনাল থিওরিজ টু দ্য টেস্ট in 2007 when aged 65. He went on a weightless flight in the United States as a prelude to a hoped for suborbital spaceflight. Characteristically, he did not see the trip as a mere birthday pageant. Instead, he said he wanted to show that disability was no bar to an achievement and to encourage interest in space. Where he believed mankind's destiny lay, I think the human race has no future if it doesn't go into space, he said. মানে দেখে না, হকিং অবশেষে 2007 সালে নিউটনের মহাকর্ষীয় তত্ত্বগুলিকে পরীক্ষায় ফেলেন যখন 65 বছর বয়স। তিনি একটি প্রত্যাশিত সাব অরবিটাল স্পেস ফ্লাইটের ভূমিকা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ওজনহীন ফ্লাইটে গিয়েছিলেন। বৈশিষ্ট্যগতভাবে তিনি এই সফরটিকে নিছক জন্মদিন উপহার হিসেবে দেখেননি। পরিবর্তে তিনি বলেছিলেন যে তিনি দেখাতে চেয়েছিলেন যে অক্ষমতা একটি অর্জনের জন্য কোনো বাধা নয়, এবং মহাকাশে আগ্রহকে উৎসাহিত করতে যেখানে তিনি বিশ্বাস করেছিলেন যে মানবজাতির ভাগ্য রয়েছে। আমি মনে করি মানবজাতির কোনো ভবিষ্যৎ নাই যদি মানবজাতি মহাকাশে না যায়, তিনি বলেছিলেন এই কথা। নেক্সট, নাম্বার 3, হোয়াট ডিড হকিং সে অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে হকিং কী বলেছিলেন? More recently, he said artificial intelligence AI could contribute to the eradication of disease and poverty, while warning of its potential dangers. In short, success in creating AI could be the biggest event in the history of our civilization. অতি সম্প্রতি তিনি বলেছিলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই রোগ ও দারিদ্র্য দূরীকরণে অবদান রাখতে পারে, এর সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়ে। সংক্ষেপে, এটা এআই তৈরি সাফল্য আমাদের সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা হতে পারে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, শুধুমাত্র তোমরাই বলতে পারবে আমি কতটা তোমাদের বুঝিয়েছি, কতটা ফাঁকি দিয়েছি, সবচেয়ে বড় কথা কতটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। অনেক কোশ্চেন ভুল আছে, আমি বলছি ইন্টারনেট থেকে লিখেছি, যেগুলো পারিনি সেগুলো আমি স্বীকার করছি যে আমার এখানে ফল্ট আছে। তবুও আমি তোমাদের শেখানোর চেষ্টা করি, কারণ আমার এখনও শেখানো বাকি আছে। আরও শিখতে চাই, আরও পড়তে চাই, আরও শিখতে চাই, আরও শেখাতে চাই। বন্ধুরা, এত ফল্ট থাকা সত্ত্বেও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগে ডিসলাইক করে দেবে। যদি কমেন্ট করতে পারো তো কমেন্ট করবে, আর যদি ফল্ট থাকে অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবে, আর যদি পারো শেয়ার করে দেবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।